সবাইকে অভিনন্দন জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে ফ্লোরোমক্স, যেটি হলো ব্র্যান্ড নেম এবং এটির জেনেরিক নেম হচ্ছে মোক্সিফ্লোক্সাসিন হাইড্রোক্লোরাইড। এই ট্যাবলেটটির পরিমাণ হচ্ছে 400 মিলিগ্রাম। ফ্লোরোমক্স এই ওষুধটি যেসব রোগীর ক্ষেত্রে নির্দেশিত তা হচ্ছে তীব্র ব্যাকটেরিয়াল সাইনোসাইটিস, ক্রনিক ব্রঙ্কাইটিস এর হঠাৎ বৃদ্ধিতে, কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া, ত্বক ও নরম কলার অজটিল ও জটিল সংক্রমণ, জটিল ইন্ট্রা অ্যাবডোমিনাল সংক্রমণ এবং পেলভিক ইনফ্লামেটরি এর চিকিৎসার জন্য নির্দেশিত। এবার এর ফার্মাকোলজি সম্পর্কে বলছি। মোক্সিফ্লোক্সাসিন হাইড্রোক্লোরাইড একটি চতুর্থ জেনারেশনের সিনথেটিক এবং ব্রড স্পেকট্রাম ফ্লোরোকুইনোলোন শ্রেণীর ব্যাকটেরিয়া বিরোধী ওষুধ। এটি বেশিরভাগ গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ এবং অ্যারাবিক এবং মাইকোপ্লাজমা নিউমোনিয়া সহ ট্রপিক্যাল ব্যাকটেরিয়ার বিরুদ্ধে সক্রিয়। এটি ব্যাকটেরিয়ার ডিএনএ রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন ও মেরামতের জন্য প্রয়োজনীয় টপ আইসোমারেজ 2 অর্থাৎ যেটি ডিএনএ গাইরেস এবং টপ আইসোমারেজ 4কে বাধা প্রদানের মাধ্যমে কাজ করে। এবার মাত্রা ও সেবনবিধি সম্পর্কে বলি। তীব্র ব্যাকটেরিয়াল সাইনোসাইটিসের ক্ষেত্রে 400 মিলিগ্রাম দিনে একবার, আর এটির সেবনকাল হচ্ছে 7 থেকে 10 দিন। ক্রনিক ব্রঙ্কাইটিসের ক্ষেত্রে হঠাৎ বৃদ্ধিতে 400 মিলিগ্রাম দিনে একবার, সেবনকাল 5 থেকে 10 দিন। কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া ক্ষেত্রে 400 মিলিগ্রাম দিনে একবার, সেবনকাল হলো 7 থেকে 14 দিন। ত্বক ও নরম কলার অজটিল সংক্রমণের ক্ষেত্রে 400 মিলিগ্রাম দিনে একবার, সেবনকাল 7 দিন। ত্বক ও নরম কলার জটিল সংক্রমণ এসব ক্ষেত্রে 400 মিলিগ্রাম দিনে একবার, সেবনকাল হলো 7 থেকে 21 দিন। জটিল ইন্ট্রা অ্যাবডোমিনাল সংক্রমণের ক্ষেত্রে 400 মিলিগ্রাম দিনে একবার, সেবনকাল 5 থেকে 14 দিন। পেলভিক ইনফ্লামেটরি রোগের ক্ষেত্রে 400 মিলিগ্রাম দিনে একবার, সেবনকাল হলো 14 দিন। এবার ড্রাগ ইন্টারঅ্যাকশন বা ওষুধের মিথস্ক্রিয়া সম্পর্কে বলি। অ্যান্টাসিড, সুক্রালফেট মাল্টিভিটামিন এবং মাল্টিভ্যালেন্ট ক্যাটায়ন যেমন আয়রন, জিঙ্ক এর সাথে মোক্সিফ্লোক্সাসিন ব্যবহারে মোক্সিফ্লোক্সাসিনের শোষণ কমে যায়। মোক্সিফ্লোক্সাসিন NSAID এর সাথে ব্যবহারের ফলে খিঁচুনি ঝুঁকি বৃদ্ধি করতে পারে এবং অরফানিনের সাথে যদি ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে রক্তপাতের আশঙ্কা বাড়িয়ে দিতে পারে। সুতরাং এসব ক্ষেত্রে এই ওষুধগুলো যদি অরফানিন কিংবা NSAID ব্যবহার করেন তাহলে এই ওষুধ মোক্সিফ্লোক্সাসিন ওষুধটি অবশ্যই সেবনে বিরত থাকবেন। কন্ট্রাইন্ডিকেশন বা প্রতিনির্দেশনা। মোক্সিফ্লোক্সাসিন অথবা যে কোনো কুইনোলোন অ্যান্টিবায়োটিকের প্রতি যদি অতি সংবেদনশীলতা থাকে তাহলে অবশ্যই তাদের জন্য এই ওষুধটি নির্দেশিত নয়। এই ওষুধটি গ্রহণ করার ক্ষেত্রে যেসব পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে তা হচ্ছে বমি বমি ভাব, বমি, ডায়রিয়া, মাথা ব্যথা এবং ঝিমুনি। এবার বলে দেই গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে এই ওষুধটি ব্যবহার করা যাবে কিনা। US FDA অনুযায়ী প্রেগনেন্সি ক্যাটাগরি সি হিসাবে এই ওষুধটি বিবেচনা করা হয়ে থাকে। সাধারণত গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে উভয় অবস্থাতেই মোক্সিফ্লোক্সাসিন নির্দেশিত নয়। যদি এই অবস্থাতে কেউ মোক্সিফ্লোক্সাসিন দিতে চায় তাহলে বিশেষ বিবেচনা করে তারপর দিতে হবে। আবার বিশেষ ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করা যাবে কিনা সে সম্পর্কে বলি। কিডনি ও লিভার রোগীদের ক্ষেত্রে, কিডনি ও লিভারের সমস্যা আছে এমন রোগীদের ক্ষেত্রে মাত্রা সমন্বয়ের প্রয়োজন নেই। শিশুদের ক্ষেত্রে 18 বছরের কম বয়সের শিশুদের ক্ষেত্রে মোক্সিফ্লোক্সাসিনের কার্যকারিতা ও নিরাপত্তা প্রতিষ্ঠিত এখন পর্যন্ত হয়নি। সো এই ওষুধটি দেওয়ার ক্ষেত্রে অবশ্যই বিশেষ বিবেচনা করে তারপর দিতে হবে। এবার সতর্কতা সম্পর্কে বলি। মোক্সিফ্লোক্সাসিন টেন্ডন প্রদাহ এবং টেন্ডন বিদারণের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। টেন্ডনে ব্যথা বা প্রদাহ হলে এটি সেবনে বিরত থাকা উচিত। মোক্সিফ্লোক্সাসিন QT এর ব্যবধান প্রলম্বিত রোগীদের, অসংশোধিত হাইপোক্যালেমিয়া রোগীদের এবং ক্লাস 1A বা ক্লাস 3 অ্যান্টিঅ্যারিথমিক এজেন্ট সেবনকারী রোগীদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। এটি থেরাপিউটিক ক্লাস বলতে 4 কুইনোলোন প্রিপারেশনের অন্তর্ভুক্ত রয়েছে। কিভাবে সংরক্ষণ করে রাখবেন? আলো ও তাপ থেকে দূরে শুষ্ক স্থানে রাখবেন এবং শিশুদের নাগালের বাইরে রাখবেন। বন্ধুরা, আজকে তাহলে এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।